সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। পুরোপুরি নির্বাপনে আরও কিছুটা সময় দরকার, জানালেন ডিজি। দুর্ঘটনায় নিহত এক ফায়ার ফাইটার। ফায়ার সার্ভিসের হেলিকপ্টার, আর্মিদের হেলিকপ্টার, পুলিশের হেলিকপ্টার, এরা বসার আগে কি লাভ? ইনস্ট্যান্ট যদি এত বড় একটা কাজ এটা কাজে লাগাতে না পারে। সেটা হৃৎপিণ্ড। আজকে এই হৃৎপিণ্ডে যে আগুনটা লেগেছে, এই আগুনটা কিন্তু স্বাভাবিক কোনো আগুন না, আমরা মনে করছি। বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে ৬, ৭, ৮, ৯ও আমাদের এখন কাজ চলছে। ইন্টেরিয়র ডেকোরেশন ছিল এবং যে বিদ্যুৎ লাইন যেটা আছে, যখন এক জায়গায় আগুন ধরলে বিদ্যুৎ লাইনের মধ্যে সব জায়গায় ছড়ায় পড়ে, এটা হতে পারে। বাট ইনিশিয়াল কারণ আমরা এখনো বের করতে পারি নাই। শুভ সকাল, স্বাগত সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর জানাবো নাবিলা সোহার। রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে ঘটেছে ভয়াবহ অগ্নিকাণ্ড। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। রাত ১:৫২ ওই ভবনে আগুন লাগে। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিস কর্মীরা। রাত থেকে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার ফাইটাররা। শুরুতে আগুন নিয়ন্ত্রণের জন্য ৮টি ইউনিট কাজ শুরু করে, তবে ভয়াবহতা বাড়তে থাকলে পরে আরও 10টি ইউনিট যুক্ত হয়। অগ্নিকাণ্ডের ফলে পুরো সচিবালয় এলাকা কালো ও ঘন ধোঁয়ায় ঢেকে গেছে। ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম তলায় ছড়িয়ে পড়েছে আগুন। এখনও জানা যায়নি আগুন লাগার প্রকৃত কারণ। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব ও এপিবিএন সদস্যরা কাজ করছেন। সচিবালয়ের ৭ নম্বর ভবনে রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ। সেটা হৃৎপিণ্ড। আজকে এই হৃৎপিণ্ডে যে আগুনটা লেগেছে, এই আগুনটা কিন্তু স্বাভাবিক কোনো আগুন না, আমরা মনে করছি। কারণ কারেন্টের যদি আগুনটা লেগে থাকে তাহলে একটা জায়গায় লেগে থাকবে, কিন্তু আগুনটা লেগেছে প্রত্যেকটা স্পটে জায়গায় জায়গায়। হাসিনার দোষর যারা আছে তাদের এখানে ষড়যন্ত্র আছে। কারণ আমরা যদি দেখি যে বিগত সাল বা বিগত দিন আগুন লাগলো না, আজকে প্রশাসন ক্যাডার বা মিটিং করার পরে আগুন লাগলো, অবশ্যই হয় প্রশাসন ক্যাডার থেকে অথবা দোষরদের মধ্যে কেউ ইন্ধন যোগাইছে। বাংলাদেশের একটা হৃৎপিণ্ড ফুলে যাচ্ছে, এটা যদি নিয়ন্ত্রণে নামতে না পারে। ফায়ার সার্ভিসের হেলিকপ্টার, আর্মিদের হেলিকপ্টার, পুলিশের হেলিকপ্টার, এরা বসার আগে কি লাভ? ইনস্ট্যান্ট যদি এত বড় একটা কাজ এটা কাজে লাগাতে না পারে। আসলে এখান থেকে ততটা বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে যে পুড়ে গেছে কিছু কিছু অংশ, কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আসলে ভিতরে গেলে দেখা যাবে, বোঝা যাবে যে আসলে কোন ফ্লোরটা কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি ড্রাইভার, গাড়ি আছে এই পাশে, এখন গাড়ি তো সরাইতে পারতেছি, গ্লাস ভেঙে বললে তো গাড়ি ভেঙে দেবে। সবগুলো বাতি কিন্তু অফ করেই বের হয়, যেতে কোনো আছে কিনা, কিন্তু কিভাবে কি হলো সেটা নিজেই বলতে পারতেছি না। ৬, ৭, ৮, ৯ এই 4টা তলায় আগুন ধরেছে এবং বর্তমানে আমরা আশা করছি আর ঘণ্টাখানিকের মধ্যে অগ্নি নির্বাপন সম্পূর্ণ শেষ হবে বলে আমরা বিশ্বাস করি। বর্তমানে আমাদের ফায়ার ফাইটাররা দালানের ভিতরে কাজ করছে এবং প্রতিটা রুম সার্চ করে করে আগুন নিভানোর ব্যবস্থা করেছে এবং মোটামুটি এটা প্রায় শেষের দিকে। এখন সেখানে কি অবস্থা জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, আপনি তো বরাবরই আমাদেরকে খবরাখবর জানাচ্ছেন আগুন নির্বাপনের। এখন কি অবস্থা সচিবালয়ের সবশেষ পরিস্থিতি জানতে চাই। সোহার, স্বস্তির খবর যদি বলি যে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এখন। আমরা 1 ঘন্টা ধরে কিন্তু আগুন, নতুন করে আগুন কোথাও লেগেছে বা কোনো রুমে আগুন জ্বলছে সেই চিত্র কিন্তু বাইরে থেকে দেখতে পাইনি। সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের মহাপরিচালক যে বক্তব্য কিছুক্ষণ আগে দিয়েছেন যে তারা অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এই আগুন, সেটি কিন্তু আমরাও দেখতে পাচ্ছি। একটু বলি যে এই আগুনে মোট 19টি ইউনিট কাজ করছে এবং আমরা এখনও দেখছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা, ফায়ার ফাইটাররা তারা আগুন
নেভাতে ভেতরের পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য এখনও পানি ছিটাচ্ছেন, সেই দৃশ্যটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 19টি ইউনিটের অধিকাংশ ইউনিট কিন্তু এখনও কাজ করছে এবং ভেতরের বিশেষ করে 6ষ্ঠ থেকে 9ম তলা পর্যন্ত বেশ কয়েকটি রুম কিন্তু পুড়ে গেছে এবং আমাদেরকে কিন্তু ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে যারা কাজ করেন, যারা কর্মকর্তা, তারা কিন্তু বলেছেন তাদের উপদেষ্টার দপ্তর থেকে শুরু করে অধিকাংশ কক্ষ কিন্তু পুড়ে ছাই হয়ে গেছেন এবং তারা দেখিয়ে দিয়েছেন যে তাদের রুমটি কোন অংশে আছে। সেক্ষেত্রে বলতেই পারি এই ভবনে, এই 7 নম্বর ভবনে আরও বেশ কয়েকটি মন্ত্রণালয়ের অফিস কক্ষ আছে এবং সেই অফিস কক্ষগুলো পুড়ে গেছে সেটি ধারণা করা যাচ্ছে। এখন ভেতরে প্রবেশ করেছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন ফায়ার ফাইটার। তারা ভেতরে আগুন নেভানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। 2টার আগুন এখন সকাল 8টারও বেশি বাজে, এখনও কিন্তু ধোঁয়া উঠছে কিছু কিছু জায়গা থেকে। তবে যেই লেলিহান শিখা আমরা ভোররাতে দেখেছি, যে ভয়াবহতা আমরা দেখেছি, সেই জায়গা থেকে এখন অনেকটাই বলা যায় যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এই ফায়ার সার্ভিসের টিম। এবং সেই সাথে একটু বলি যে এই আগুন নিয়ে কিন্তু যারা সচিবালয়ে কাজ করেন, যারা কর্মকর্তা আছেন, কর্মচারী আছেন, তারা কিন্তু সন্দেহ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে এই আগুন পরিকল্পিত হতে পারে। গতকাল যেহেতু বড়দিনের বন্ধ ছিল, এই সচিবালয় খোলা ছিল না এবং এই বন্ধের দিনে এইভাবে করে একটি ভবনের অধিকাংশ কক্ষ পুড়ে যাবে বা এভাবে আগুন লাগবে, আসলে সেটি নানান প্রশ্নের উদ্বেগ করে। এবং সেই সাথে যারা উৎসুক জনতা আছেন, বিশেষ করে এখানে আমরা আসার পরেই মধ্যরাত থেকেই দেখেছি যে জুলাই গণ অভ্যুত্থানের অনেক সক্রিয় কর্মী, তারা আশঙ্কা করছেন যে ষড়যন্ত্র হতে পারে এই আগুন এবং তাদের ধারণা যে বিগত সরকারের অনেক আমলনামা আছে, অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র আছে এবং সেই কাগজপত্রগুলো হয়তোবা সরিয়ে ফেলার জন্য, হয়তোবা নিশ্চিহ্ন করে ফেলার জন্য এমন আগুনের ঘটনা হতে পারে। সবশেষ যদি বলি যে এই আগুনে একজন ফায়ার ফাইটারের প্রাণ গেছে। আগুন নেভাতে গিয়ে যখন পানির পাইপটি যখন টানতে গিয়েছেন, তখন কিন্তু সচিবালয়ের সামনের সড়কে তার প্রাণ যায়। এছাড়া সচিবালয়ের ভেতর থেকে আরও একজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত যদি বলি যে এই আগুন প্রায় নিয়ন্ত্রণে এবং ফায়ার সার্ভিসের সবশেষ যে তথ্য 8টা 5 মিনিটে ফায়ার সার্ভিস আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন যে তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। তার মানে আগুন এখন নিয়ন্ত্রণে, সেটি বলাই যায়। সোহার। রাব্বি, ধন্যবাদ আপনাকে। এবার একটু আরিফুর রহমান সবুজের সঙ্গে কথা বলতে চাই। তিনি ভোর থেকে রয়েছেন সচিবালয় এলাকায়। সবুজ, আপনার কাছে আগুন নির্বাপনের সবশেষ কি তথ্য আছে? আর একটু আবারও জানতে চাই যে আগুন নিভাতে এত বেগ পেতে কেন হচ্ছিল, একটু যদি আবারও বলতেন আমাদের। আগুন নিভাতে, কারণ সচিবালয়ের মতো অন্যান্য জায়গায় আমরা বিভিন্ন সময়ে যে আগুনগুলো দেখেছি, বিশেষ করে বেলি রোডের কথা যদি বলি, চুরিহাটটা যদি বলি, সেগুলো আসলে কেমিক্যাল বা সিলিন্ডার থাকার কারণে সেগুলোতে কিছুটা বেগ পেতে হচ্ছে। কিন্তু সেখানে এই সচিবালয়ে আসলে এই ধরনের দাহ্য যে পদার্থ, সেই পদার্থ থাকার কোনো কারণ নেই এবং ফায়ার সার্ভিস সেটি নিশ্চিত করেছে যে এই ধরনের কোনো কিছু আসলে সেখানে ছিল না। কিন্তু তারা যেটি বলছেন যে যেহেতু কালকে রাতে আগুনটি লেগেছে, কালকে মূলত সচিবালয় বন্ধ ছিল, সেই কারণে রুমগুলো আসলে তালাবদ্ধ ছিল এবং সেখানে হয়তো বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের লেগেছে কিনা সেরকমটি তারা ধারণা করছেন। এবং এই আগুনটি খুব দ্রুততার সঙ্গে, যেহেতু অনেক বড় একটি ভবন, সেই ভবনটি পুরো চারদিকেই খুব দ্রুততার সাথে আগুন ছড়িয়ে পড়ে এবং ফায়ার সার্ভিস যেটি বলছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই ধরনের আগুন ছড়িয়ে পড়ার ঘটনা আসলে ঘটতে পারে। সেই কারণে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে যেটি হয় যে অন্যান্য জায়গায় খোলা জায়গা হলে খুব দ্রুততার সঙ্গে তাদের যে ফায়ার ফাইটাররা, তাদের যে অত্যাধুনিক গাড়িগুলো রয়েছে, বড় বড় গাড়িগুলো রয়েছে, সেই গাড়িগুলো খুব দ্রুততার সাথে প্রবেশ করতে পারেন। এইখানে সচিবালয়ের ক্ষেত্রে সেই জায়গাটি আসলে সম্ভব হয়নি, কারণ
সচিবালয়ে ঢোকার ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা ছিল। একটি মাত্র গেট দিয়ে আসলে তাদের গাড়িগুলো ঢুকতে হয়েছে, অন্য আরেকটি গেট দিয়ে মূলত তারা প্রথমে ঢুকতে পারেননি, পরে সেই গেটটি ভেঙে মূলত এই যে গাড়িগুলো তাদের প্রবেশ করতে হয়েছে। সেই কারণে তাদের শুরুর যে কাজটি, সেই কাজটি বড় বড় যেই অত্যাধুনিক গাড়িগুলো রয়েছে, স্নোরকেল বা টিএলআর, এই ধরনের সরঞ্জামগুলো ভিতরে প্রবেশ করাতে সময় লেগেছে। সেই কারণে কিন্তু আগুনটি আসলে নিয়ন্ত্রণ করতে কিছুটা বেগ পেতে হয়েছে। পানির সোর্সের কিছুটা সমস্যা ছিল। প্রথমে সচিবালয়ের ভিতরে একটি পানির ট্যাঙ্ক ছিল, সেটি থেকে তারা মূলত পানি সরবরাহের চেষ্টা করেছেন। পরে এখানে উসমানী মিলনায়তন থেকে পানি এনে পানি সরবরাহ করা হয়েছে এবং সেই জায়গাটি সর্বশেষ যে অবস্থা, তাতে তারা বলছেন যে 6 ঘন্টা 7 ঘন্টারও বেশি সময় হলেও আগুনটি কিছুক্ষণ আগে, ঘন্টাখানেক আগে ফায়ার সার্ভিসের যে মহাপরিচালক তিনি ব্রিফ করে বলেছিলেন যে নিয়ন্ত্রণে এসেছে। এখন তারপরে আমরা যেটি দেখেছি, তিনি বলেছিলেন আধা ঘন্টার মধ্যে এটি পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং সেই রকম অবস্থাও আমরা আসলে দেখতে পাচ্ছি, কারণ ভবনটির পশ্চিম অংশ, মাঝখানের অংশ আগুন নিয়ন্ত্রণে পুরোপুরি চলে এসেছে বেশ কিছুক্ষণ আগেই। পূর্ব অংশের দিকে আগুনের ধোঁয়া ছিল, কুণ্ডুলি ছিল, সেই দিকে এখন কিছুক্ষণ আগেও আমরা যেই ধোঁয়া দেখেছি, সেই ধোঁয়াটি অনেকটা কমেছে। বলা যায় যে আগুন নির্বাপনের যে কাজটি, কারণ এর আগে তাদের যে সরঞ্জামগুলো ছিল, সেই সরঞ্জামগুলো দিয়ে আগুন নিয়ন্ত্রণ করছেন, কিন্তু ঘন্টা 2-1 ধরে ভেতরে তাদের যে সশরীরে ফায়ার সার্ভিসের যে ফায়ার ফাইটাররা, ফায়ার সার্ভিসের কর্মীরা, তারা সশরীরে প্রবেশ করেছেন এবং এই সশরীরে প্রবেশ করার পর মূলত তাদের ফায়ার ফাইটিংয়ের যে কাজটি, সেটি দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে। সেই কারণে আগুন এর পরে তারা দ্রুততার সঙ্গে নির্বাপন করতে সক্ষম। এবং ফায়ার সার্ভিসের ঘণ্টাখানেক আগে যে ব্রিফিং হয়েছে, এরপরে আরেকটি ব্রিফিংয়ের প্রস্তুতি চলছে। হয়তো সর্বশেষ বর্তমান যে পরিস্থিতি আমাদের চোখে যে ধরা পড়ছে, বলা যায় যে আগুন নিয়ন্ত্রণে আগেই ছিল এবং নতুন করে আমরা আসলে নতুন করে পূর্ব দিকের যে অংশটি, যেদিক থেকে মূলত আগুন বের হচ্ছিল, ধোঁয়া দেখা যাচ্ছিল প্রচুর পরিমাণে, সেই ধোঁয়াটিও বা সেই জায়গাটিও অনেকটা নিয়ন্ত্রণ হতে দেখেছে। সেই জায়গা থেকে বলা যায় যে আগুন এখন পুরোপুরি ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে, সেটি আমাদের চোখে দেখে বোঝা যায়। কিন্তু ফায়ার সার্ভিস হয়তো এখন যে ব্রিফটি, সেই ব্রিফটি হয়তো কিছুক্ষণের মধ্যে শুরু হবে। সেই ব্রিফটিতে আসলে নিশ্চিত হওয়া যাবে তারা আগুন কতটা নিয়ন্ত্রণ করতে পেরেছেন, ভেতরের যেই অবস্থা সেটি কতটুকু ভয়াবহ বা ক্ষয়ক্ষতির যে পরিমাণ, সেই ক্ষয়ক্ষতির পরিমাণটুকু আসলে কতটুকু, সেই বিষয়গুলো নিশ্চিত হওয়া যাবে। তবে এতক্ষণ আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে ফায়ার ফাইটাররা ভেতরে ঢুকে, অর্থাৎ 6 তলা থেকে 9ম তলা পর্যন্ত প্রত্যেকটি ফ্লোরে, প্রত্যেকটি রুমে গিয়ে ডাম্পিংয়ের যে কাজটি, এটি ফায়ার সার্ভিসের ভাষা, অর্থাৎ পুরোপুরি নির্বাপনের যে জায়গাটি, সেই কাজটি করছেন। অর্থাৎ আমরা যখন শুরুতে আসি, আমাদের যে সহকর্মী রাজীব আহমেদ, সেই রাত থেকেই ছিল, 2টার পর থেকে আমি আরিফুর রহমান সবুজ এবং আমার আরেক সহকর্মী রাব্বি সিদ্দিকী 5টার দিকে এসে তখনও আমরা দেখছিলাম যে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন দিক থেকে আগুনের লেলিহান শিখা বের হচ্ছিল এবং যখন মূলত ফায়ার সার্ভিসের 211 জন কর্মী সশরীরে আগুন নির্বাপনের কাজটি করছে, তারা যখন সশরীরে আগুনটি নিভানোর কাজ শুরু করে, তারপর থেকে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। এখন বলা যায় যে শুধুমাত্র পূর্ব অংশটি ছাড়া সব দিকেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করা গেছে এবং স্বস্তির যে বিষয়টি, হয়তো ফায়ার সার্ভিস কিছুক্ষণের মধ্যে ব্রিফ করবেন, তিনি হয়তো বিস্তারিত বলবেন। তবে স্বস্তির কথা যে যেই আগুনটি 7 ঘন্টা ধরে জ্বলছে সচিবালয়ের 7 নম্বর ভবনে, সেটি এখন আমাদের দৃষ্টিতে পুরোপুরি নিয়ন্ত্রণেই বলা যায়। সবুজ, সবশেষ তথ্য জানাচ্ছিলেন। পরবর্তী আপডেট জানার জন্য আবারও আপনার সঙ্গে যোগাযোগ করব। ধন্যবাদ আপনাকে।
সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণের সময় ঘটনাস্থলে একটি ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন ফায়ার ফাইটার মোহাম্মদ সোহানুজ্জামান নয়ন। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তিনি ফায়ার সার্ভিসের সিদ্দিক বাজার কার্যালয়ে স্পেশাল ইউনিটে 2 বছর ধরে কর্মরত ছিলেন। এ ব্যাপারে আরও জানাতে ঢাকা মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মইনুল ইসলাম রাজীব। ফায়ার ফাইটারের মরদেহ নিতে পরিবারের কোনো সদস্য কি ইতোমধ্যে এসেছেন এবং আহতের ব্যাপারে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ঢাকা মেডিকেলে এই মুহূর্তে যে ফায়ার সার্ভিস কর্মী সোহানুজ্জামান নয়ন মারা গেছেন তার লাশ মর্গে আছে এবং তার গ্রামের বাড়ি রংপুরে হওয়াতে তার এখন পর্যন্ত তার কোনো আত্মীয় স্বজন এখনও এসে ঢাকা মেডিকেলে পৌঁছাতে পারে নাই। আমরা যতদূর জানতে পেরেছি যে ফায়ার সার্ভিস থেকে তাদেরকে জানানো হয়েছে এবং তারা খুব শীঘ্রই ঢাকা মেডিকেলে তার সন্তানের লাশ গ্রহণ করার জন্য তারা আসবেন। এবং এছাড়াও ঢাকা মেডিকেলে যে আমরা তার ব্যাপারে আরও জানতে পেরেছি যে সে তার বাবা মার একমাত্র ছেলে এবং গতকালকে রাতে ফায়ার সার্ভিস সচিবালয়ে আগুন লাগার ঘটনার সময় তিনি পানির লাইনের পাইপ নিয়ে রাস্তা পারাপারের সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয় এবং তারপরে ঢাকা মেডিকেলে তাকে নিয়ে আসা হলে সেখান থেকে তাকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আর এছাড়াও ফায়ার সার্ভিসের আরও 2জন কর্মী আহত হয়েছেন। একজন হচ্ছে সোহেল আর একজন হচ্ছে মনিরুজ্জামান। মনিরুজ্জামান এই কিছুক্ষণ আগে সে একটু প্রাথমিক হাত কেটে যায়, তাকে নিয়ে আসা হয়েছে এবং সোহেলুজ্জামান যে আছেন তাকে রাতে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর এখন পর্যন্ত আর ফায়ার সার্ভিস কর্মীদের মাঝে আর অন্য কোনো আহত নাই এবং কোনো আহত কোনো ফায়ার সার্ভিস কর্মী এখানে নাই। ক্ষমতার কেন্দ্রীকরণ ঠেকাতে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এবং এক ব্যক্তির 2বারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার বিধান বাতিলের সুপারিশ করবে সংবিধান সংস্কার কমিশন। কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন, সংসদ নেতা ও দলীয় প্রধান যেন এক ব্যক্তি না হন এমন প্রস্তাবও থাকছে সুপারিশে। তিনি জানিয়েছেন, রাজনৈতিক ঐক্যমত না থাকায় সংবিধান পুনর্লিখনের পরিকল্পনা থেকে সরে এসেছেন তারা। বলেছেন, সুপারিশ বাস্তবায়নে ঐক্যমতে পৌঁছাতে হবে রাজনৈতিক দলগুলোকে। লাভলি বিথের রিপোর্ট। সংবিধান প্রণয়নের পর থেকে বিভিন্ন সংশোধনীর মাধ্যমে এর গণতান্ত্রিক চরিত্র হরণ করা হয়। এই নিয়ে সমালোচনা দীর্ঘদিনের। তাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বিদ্যমান সংবিধান সংশোধন বা পুনর্লিখনের দাবি ওঠে। গঠিত হয়েছে সংবিধান সংস্কার কমিশন। অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে কমিশন এরই মধ্যে রাজনৈতিক দল, বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্টদের মতামত নিয়ে সংবিধান সংশোধনের সুপারিশের খসড়া চূড়ান্ত করেছে। 72 শতকে যে সংবিধান জারি আছে সেই সংবিধান আসলে নাগরিকদের অধিকার সংকুচিত করে। কমিশন প্রধান বলেন, অতীতে ক্ষমতার এককেন্দ্রীকরণ করা হয়েছিল। এক্ষেত্রে ভারসাম্য আনতে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সুপারিশ করা হবে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তো কখনোই চেষ্টা করা হয়নি। কেউ প্রস্তাব করেছেন কেউ আগে, কিন্তু তেমনভাবে ঠিক সিরিয়াসলি নেওয়া হয়নি। এখন আমরা বিবেচনা করছি, এটা আমরা খুব বেশ গুরুত্ব দিয়ে বিবেচনা করছি। যথাযথভাবে সংবিধান সংস্কার করতে পারি, রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যের মাধ্যমে সংবিধানে এমন যে সমস্ত পদ ব্যক্তিতান্ত্রিক এখন একতন্ত্র প্রতিষ্ঠা করে, সেগুলোর পদ যদি আপনি রুদ্ধ করতে পারেন, তাহলে আরেকজন শেখ হাসিনা তৈরি হওয়ার, আরেকজন স্বৈরাচারী শাসক তৈরি হওয়ার পথ আপনি বন্ধ করতে পারেন। অধ্যাপক আলী রিয়াজের মতে, বিদ্যমান সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী একক ক্ষমতার অধিকারী। এতে জবাবদিহিতা নিয়ে সৃষ্টি হয়েছে স্বৈরতন্ত্রের। মেয়াদের পাশাপাশি প্রধানমন্ত্রীর একই সাথে সংসদ বা আইনসভা এবং দলের প্রধান যেন না হন, সংবিধান সংশোধনীতে এমন বিধান যুক্ত করার সুপারিশ করবে সংস্কার কমিশন। প্রধানমন্ত্রী একাধারে একাধিক পদ বেশি করার, এগুলি ক্ষমতায় রাখেন। এই ভারসাম্যটা শুধুমাত্র রাষ্ট্রপতির সঙ্গে না করে সংসদের মধ্যে তৈরি করতে হবে। এই যে 2 মেয়াদের বেশি না রাখা, সেটা সম্পর্কে প্রায় ঐকমত্য একটা আমরা দেখতে পেয়েছি। বিদ্যমান সংবিধানের বিতর্কিত 70 অনুচ্ছেদ বাতিলেরও সুপারিশ করবে কমিশন। সংসদ সদস্যদের পায়ে বেড়ি লাগিয়ে দেয় এবং তারা দল এবং ব্যক্তির অনুগত হয়ে পড়ে, সেখান থেকে বের করার ব্যাপারে কোনো রকম দ্বিধা আমি কোনো রকম রাজনৈতিক সংগঠনের কাছ থেকে দেখতে পাইনি, কোনো সিভিল সোসাইটি অর্গানাইজেশন থেকে দেখতে পাইনি, সংবিধান বিশেষজ্ঞদের কাছ থেকেও পাইনি। তাহলে এটা পরিবর্তন করতে হবে। আমরা পরিবর্তনের সুপারিশ করব।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার একক সংখ্যাগরিষ্ঠতার জেরে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করেছিল। উচ্চ আদালতের রায়ে আবারও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এই বিধান ফিরেছে। সংবিধান সংস্কারের সুপারিশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকছে, তবে আগামী জাতীয় নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে, জানিয়েছেন আলী রিয়াজ। এই সরকারের বৈধতা যেমন আইনি, এই সরকারের বৈধতার সবচেয়ে বড় জিনিস হচ্ছে নৈতিক, এবং সেটা যুক্ত আছে কিছুর সাথে, যুক্ত আছে হচ্ছে এই গণঅভ্যুত্থান প্রক্রিয়াটা অতীতে যেমন হয়েছে তেমনই হতে হবে, এমন কোনো রকম বাধ্যবাধকতা নেই, কারণ আপনি একটা নতুন বাস্তবতার মধ্যে আছেন। এটা একটা বিশেষ পরিস্থিতি তৈরি করেছে, ফলে আপনাকে ওইভাবেই বিবেচনা করতে হবে, আমরা ওইভাবেই বিবেচনা করব। রাষ্ট্রপতি নির্বাচন, সরকারের মেয়াদ, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ সহ বেশ কিছু বিষয়ে মতামত পেয়েছে কমিশন। এইসব বিষয়ে প্রস্তাবে থাকতে পারে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশে। বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ দরকার, আমরা সেটা বিবেচনা করছি। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। নিখোঁজের 5 দিন পর ফিরে এসেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক খালিদ হাসান। মঙ্গলবার মধ্যরাতে তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। হল প্রভোস্ট ও সহপাঠীরা জানিয়েছেন, খালেদ শারীরিকভাবে দুর্বল এবং মানসিকভাবে বিপর্যস্ত। কারোর সাথেই নিজের অন্তর্ধান নিয়ে কথা বলার মতো অবস্থায় নেই সে। পুলিশ জানিয়েছে, ঘটনা তদন্তে কাজ চলছে। উত্তাল জুলাই আগস্টে কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতন পর্যন্ত সামনের সারিতে থেকেই নেতৃত্ব দেন খালিদ হাসান। বৈষম্যহীন দেশ গড়তে জীবনের পরোয়া না করে বুক ও পিঠকে প্ল্যাকার্ড বানান। আন্দোলনের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। দায়িত্ব নেন ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এর মাঝেই সারা দেশে 5 শিক্ষার্থীকে গুপ্ত হত্যার অভিযোগ ওঠে। সবশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী খালিদ হাসানের সন্ধান যখন মিলছিল না, তখন নতুন করে দেখা দেয় উদ্বেগ, উৎকণ্ঠা। এর মাঝেই মঙ্গলবার দিবাগত রাতে সার্জেন্ট জহুরুল হক হলে ফিরেন খালিদ। হলের শিক্ষার্থীরা জানান, ফিরে এলেও শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন সহ সমন্বয়ক খালিদ হাসান। কথা বলার মতো অবস্থাতে নেই সে। মাস্ক পরা অবস্থায় হেঁটে ফিরে আসছে। তো এরপর আমরা রুমে যাই প্রভোস্ট মহোদয় সহ। সেখানে আমরা তার সাথে কথা বলার চেষ্টা করি। তাকে মেন্টালি খুব একটা স্টেবল দেখা যাচ্ছিল না, কথা কম বলছিল অনেক। তাকে বিধ্বস্ত মনে হচ্ছিল, এই জন্য তাকে আগে তাকে মানসিক এবং শারীরিক ট্রিটমেন্ট দেওয়া হবে, তারপর কী হয়েছিল সেটা পরবর্তীতে জানা যাবে আর কি। ক্যাম্পাসে যান চলাচল যে শীতল করার ক্ষেত্রে তার একটা আসলে বড়সড় একটা ভূমিকা ছিল আর কি, আমার কাছে মনে হয়। তো এই জায়গা থেকেও মনে হয় একটা পার্সোনাল গ্রাজ হতে পারে। আমরা সিসিটিভি ফুটেজে যতটুকু দেখেছিলাম যে লাস্ট ওকে দেখা গিয়েছিল দোয়েল চত্বরের ওইদিকে। শুক্রবার সন্ধ্যা 6টায় হল থেকে বের হয়ে আর ফেরেননি খালিদ। সিসি ক্যামেরার ফুটেজে সবশেষ তাকে দোয়েল চত্বর এলাকায় দেখা গিয়েছিল বলে জানান হল প্রভোস্ট। বলেন, প্রত্যাবর্তনের পর খালিদ উচ্চ রক্তচাপে ভুগছিলেন, তাই তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। 6:03-4 দিকেও এখান থেকে বের হয়ে যায়। আমাদের একজন দারোয়ান এসে বলল যে স্যার উনি ফিরে এসেছেন। তখন আমরা তার রুমের দিকে গেলাম, বা রুম আবার সিলগালা করে রাখা হয়েছিল। তাকে খুব একটা অসুস্থ বলবো বা দুর্বল মনে হচ্ছিল, একটা ট্রমার মধ্যে ছিল ইনিশিয়ালি, এরকম মনে হচ্ছিল আর কি। তো যার কারণে আমি ইনিশিয়ালি যেটা করেছি, ও সুস্থ আছে কি না এটা আমি জিজ্ঞাসা করলাম। করার পরে মেডিকেলের আমাদের যে চিফ মেডিকেল অফিসার আছে তাকে ফোন দেওয়া হলো। উনি আবার সাথে সাথে একজন ডাক্তার পাঠালেন। ডাক্তার তার চেক আপ করার পরে বললো যে তার যে ব্লাড প্রেশার একটু হাই ছিল। নিখোঁজের ঘটনা তদন্তে কাজ চলমান বলে জানিয়েছে পুলিশ। সে তো অলরেডি চলে এসছে। আমরা এর আগে সম্ভব সব জায়গায় খোঁজাখুঁজি করেছি, আমাদের যে পদ্ধতি আছে সেটা আমরা চেষ্টা করেছি। তার সাথে কথা বলা যায়নি, তার সাথে কথা বললে হয়তো জানা যাবে। এদিকে কেন্দ্রীয় সমন্বয়করা বলছেন, আন্দোলনে সক্রিয় থাকায় নানা ধরনের হুমকির মুখোমুখি হতে হচ্ছে তাদের। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। দুটি ফিশিং বোটে থাকা 78 জন নাবিক ও জেলেকে ফিরিয়ে আনা যায়নি 17 দিনেও। বর্তমানে তারা আছেন ভারতীয় নৌবাহিনীর হেফাজতে। এক নাবিকের পাঠানো অডিও বার্তা শোনার পর উদ্বেগ, উৎকণ্ঠায় স্বজনরা। দ্রুত ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি তাদের। ফিশিং বোট লাইলা 2-এর চিফ ইঞ্জিনিয়ার রাসেল রানার স্ত্রী শামিমা 3 বছর বয়সী শিশু নিয়ে ঘুরছেন সদরঘাট এলাকায়। 17 দিন ধরে অপেক্ষার প্রহর গুনছেন তিনি। আদৌ ভালো আছে না কি অবস্থায় আছে এটা তো আমরা নিজে চোখে দেখিও না, জানিও না, আমরা তো এটা বলতে পারি না। আমরা তো মনে করেন সবসময় আশায় থেকে কখন কোন নিউজ শুনবো, ভালো শুনবো না খারাপ শুনবো, এই টেনশনে তো আমাদের মানসিক অবস্থা খারাপ হয়ে যাইতেছে। শামিমার মতো উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন অন্য নাবিক ও জেলের স্বজনরাও। প্রিয়জনকে ফিরে পাওয়ার আকুতি সবার মধ্যে।
2 মাসের বাচ্চা আর একটা 10 বছরের ছেলেকে নিয়ে একা একা স্বামীর খোঁজে আসছি। প্রত্যেকদিন আসে ঘুরে যাই, কেউ কোনো পদক্ষেপ পাই না। আমার স্বামী ছাড়া আর কেউই নেই। আমারও একটা ছেলে দিচ্ছে আল্লাহ, আমি তো ওই টেনশনে আছি আমার স্বামীকে কোন দিন ফিরিয়ে আনবে। বাচ্চাটা শুধু বলে যে মা বাবা কখন আসবে, মা বাবা কখন আসবে। আমি তো কিছু বলতে পারতেছি, শুধু বলে যে বাবা আসবে। আগামী 2-3 দিনের মধ্যে একটা সিদ্ধান্তে আমাদের সরকার যদি না আসে তাহলে আমাদের জাহাজও সিজ করে দিবে। পুলিশের মাধ্যমে আবার যে এফআইআর আছে ওইটা করে আরো 3-4 বছর সময় লাগবে তোমাদের এগুলো শেষ হইতে। মঙ্গলবার লাইলা 2-এর ক্যাপ্টেন রাজীবের এই অডিও বার্তার পর স্বজনদের উদ্বেগ বেড়েছে আরও। 78 জেলে নাবিককে ফিরিয়ে আনতে সরকারের দিকে তাকিয়ে আছেন তারা। 2-3 দিনের ভিতরে যদি ব্যবস্থা না নেয় ওদের বলে 4-5 বছরের জীবন হয়ে যাবে। আমার সন্তান, আমি ওদের চাই বাবা, আমার ছেলের ঘরে দেশে ফিরে আনতে চাই। আমরা করার কিছু নাই, এখন সরকারে না করলে আমরা কি করব? যদি সরকার না আনে তাহলে এখন আমাদের করারও কিছু থাকবে না। আমাদের ছেলে সন্তান কিভাবে বাংলাদেশে উদ্ধার করে আনবে এটাই অনুরোধ আমার। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চেষ্টার কথা জানান মালিক পক্ষ। গভর্নমেন্টের বিভিন্ন স্টেক হোল্ডার যারা নেভি, কোস্টগার্ড, এই মন্ত্রণালয়, তারপর মৎস্য মন্ত্রণালয়, সবাইকে নিয়ে ওনারা একটা মিটিং করছে। আমরা যোগাযোগের মধ্যে আছি যাতে কোনো ধরনের অভিযোগ ওনারা না গঠন করে, এভাবে রাখে আমরা কাজ করতেছি। আমরা যত দ্রুত সম্ভব আমরা কাজটা সলভ করার চেষ্টা করতেছি। গত 9 ডিসেম্বর খুলনায় হিরন পয়েন্ট থেকে মেঘনা 5 ও লাইলা 2 নামের 2টি ফিশিং বোট সহ 78 জনকে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড, পরে হস্তান্তর করে দেশটির নৌবাহিনীর কাছে। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে রংপুরের গঙ্গাচড়ায় ব্যক্তি মালিকানাধীন জমিতে গুচ্ছ গ্রাম গড়ে তোলার অভিযোগ উঠেছে। আদালতের রায়ের পরও বুঝিয়ে দেয়া হচ্ছে না জমি। 2 বছর আগে জেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করে দিলেও দেখছে না আলোর মুখ। ভূমিহীনদের জন্য আবাসন প্রকল্পের নামে রংপুরের গঙ্গাচড়ার মরনিয়া ইউনিয়নে 2016 সালে 7 একর জমিতে গড়ে তোলা হয় আরাজি জয়দেব গুচ্ছগ্রাম। তখন ভূমি বন্দোবস্ত নিয়ে আপত্তি জানানো 30 পরিবারের অভিযোগ, আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে তৎকালীন জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্তারা তাদের জমি কেড়ে নিয়ে সেখানে প্রকল্প বাস্তবায়ন করেছেন। দেওয়া হয়নি কোনো ক্ষতিপূরণ। বালু তুলিয়ে গর্ত খুললো, আমরা বাধা দিবে গেইনো, আমাক ডাং মার করে অত্যাচার করে। মুকাদ্দেস চেয়ারম্যান আওয়ামী লীগ করছিল, জুব্বার নাম্বার আওয়ামী লীগ করছিল, তারপর সাকওয়াত নাম্বার আওয়ামী লীগ করছিল। তা ওরা আমাদের জমিটা গায়ের জোরে টিউনো তারপর এসিলেন এগুলা হাত করিয়া ওই জমিগুলো আমাদেরকে আচরণ করে দিয়েছে। কত ভাগা বাড়ি করে থাকবো, তার জায়গা জমিন নাই, ফেরত দেন আমার জমিন। আমার বাবা যদি মারা যায় জাকড়া কিন্তু উপর দিয়ে এসে লাগবে, কোনো মাটি নেই। মাটি আছে, জোর পড়বে, ওরা মাটিগুলো দখল করে খাচ্ছে। এদের মধ্যে আদালতের শরণাপন্ন হন 3 কৃষক। দীর্ঘ লড়াইয়ের পর বিচারকের রায়ও আসে তাদের পক্ষে, কিন্তু জমি বুঝিয়ে দিচ্ছে না প্রশাসন। কেমন করে সরকারি হলো? আমরা যে ওখানে আবাদ করছিলাম, আমরা ধান পাচ্ছিলাম, এখন আমার খেত টেট সব বন্ধ করিয়ে এখানে কেন পুকুরটা হইলো? অনেক কাগজপাতির রায়ও পাচ্ছে, এই হবে হচ্ছে না। আমাদের কথা এখন যে সরকার আসছে আমরা যেন শান্তি মতো থাকতে পারি। রায়প্রাপ্তরা জমি হস্তান্তরের আবেদন করলে একটি তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন, কিন্তু 2.25 বছরেও আলোর মুখ দেখেনি সেই প্রতিবেদন। এখনো তদন্ত চলছে, বিষয়টা অনেক বড় এবং অনেকগুলো জমি এবং দীর্ঘদিন ধরে কোর্টে বিষয়টা নিয়ে আইনি লড়াই চলছে। তো আমি আসলে খুব বেশি দিন হলো এখানে আসিনি, তো বিষয়টা আমার স্টাডি করতে একটু সময় লাগছে। এই বিষয়ে আমরা মনে করি যে এই ধরনের কোনো ধরনের যদি তদন্তের আমাদের নির্দেশনা আসে সেই অনুসারে আমরা তদন্ত করে যেটা প্রকৃত বিষয় সেই বিষয়টাই আমরা বাস্তবায়ন করব। কোনো আশ্বাস বা কালক্ষেপণ নয়, জমির দখল দ্রুত বুঝিয়ে দিতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবারগুলো। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ পরিচিত মুখ নেত্রকোনার বাউল আরজ আলী। গানের উপরে নির্ভরশীল এই শিল্পীর জীবন জীবিকা। পর্যটন স্পটে আগত ভ্রমণ পিপাসুদের গান শুনিয়ে চলে তার সংসার। অসচ্ছল শিল্পীকে সরকারি ভাতা দেওয়ার পাশাপাশি জেলার শিল্পী তালিকায় নাম অন্তর্ভুক্তির উদ্যোগ নিয়েছে প্রশাসন। জীবন খাতায় প্রাপ্তি শূন্য,
বলা হয়নি মনের কথা কোনোদিনও। পথের মানুষ আরজালির সব অব্যক্ত আকুতি আর আর্জি উঠে এসেছে সহজিয়া বাণীতে। ৬২ বছর বয়সী এই শিল্পীর জীবন জীবিকা গানের উপর নির্ভরশীল। নেত্রকোনার বিজয়পুর পর্যটন স্পটের আগতদের গান শুনে যা পান তাতেই চলে দারিদ্র্যপীড়িত 4 জনের জীবন। আমার বাড়িও নাই, ঘরও নাই, বেডি বাট না দিতে নাই, গিটারিতে খাইব, আমার ঘর করবো, আর না দিতে আমার ঘরও নাই। আমার এই বাড়ির দিন চলছে, আমার কোনো আয় উন্নতি নাই। সম্প্রতি ভাইরাল শব্দের সাথে পরিচয় হয়েছে প্রত্যন্ত গ্রামের এই শিল্পীর। তার গান অনেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে পরিচিত করে তুলেছেন তাকে। আমি তো বাইরে নিলাম, মাঝে আমার গান দেওয়া লক্ষ লক্ষ টাকা কামাইতে, তারা যদি কিছু সাহায্য করতো তো আমি আর চলতাম সুন্দরভাবে। সরকারের সহযোগিতা পায় না, এমনি যদি বড় বড় অফিসাররা আইয়ে গান টান শুনাইলে খুশি হইয়া তারা কিছু দেওয়া যায়। তারা ভিডিও করে নিয়ে যায়, কন্টেন্ট নিয়ে যায়, গান নিয়ে যায়, ওরা অনেক টাকা পয়সা কামাইতেছে। ইউটিউবেও ফেসবুকে অনেক রিলসেও আমি তার গান শুনছি। অনেক টুরিস্ট আসে, এসে তার গান নেয়, কিন্তু তারা ওই পরিমাণ টাকা দেয় না। অসচ্ছল আরজালিকে ভাতা দেয়া সহ জেলার শিল্পী তালিকায় নাম অন্তর্ভুক্তির উদ্যোগ নিয়েছে প্রশাসন। ওনার এই অবস্থার কথাগুলো উল্লেখ করে যদি কোনো আবেদন করে, আমি আমার সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা পাঠানোর ব্যবস্থা করব। 30 বছর ধরে শুধু গান গেয়ে চলছে আরজালির জীবন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। একটি সেতুর অভাবে নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন দিনাজপুরের কাহারোল উপজেলার অন্তত 15 গ্রামের মানুষ। বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন হাজারো মানুষের চলাচল, মাঝে মধ্যে ঘটে দুর্ঘটনা। জনদুর্ভোগ লাঘবে অবিলম্বে সেতু নির্মাণের দাবি তাদের। শুকনো মৌসুমে কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের অন্তত 15টি গ্রামের মানুষের ঢেপা নদী পারাপারে ভরসা এই সাঁকো। আর বর্ষায় নদীর পানি বেড়ে গেলে নৌকা ছাড়া গতি নেই। রামচন্দ্রপুর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত ঢেপা নদী পারাপারে স্থানীয়দের উদ্যোগে নির্মাণ করা হয় 400 ফুট দৈর্ঘ্যের বাঁশের সাঁকো। এই পথে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত। দীর্ঘদিনেও এখানে সেতু নির্মাণ না হওয়ায় নদী পারাপারে ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। কৃষিপণ্য পরিবহনে গুনতে হয় বাড়তি খরচ। পাশে 10 মাইল এবং ওই পাশে মুটুনি, দুইটা বাজারই কিন্তু অত্যন্ত জনবহুল এবং গুরুত্বপূর্ণ বাজার। যখন হেঁটে যাবেন দেখবেন যে সবসময় একটা ঝাঁকুনি হবে, যে কোনো সময় পড়ে যেতে পারি। আর রাস্তা তো অনেক ছোট, আর পারাবার হওয়া যাচ্ছে না, ভয় লাগে অনেক। বেশি ভাড়া লাগে এবং কি ভারী কোনো জিনিস নিয়ে যাতায়াত করতে পারি না, ঘুরে যেতে হয়। সাঁকো পারাপারে মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা। জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও সেতু নির্মাণ না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। হবে হচ্ছে করতেছে কিন্তু হচ্ছে না। হ্যাঁ, আমরা যে দুর্ভোগে আছি তো একমাত্র উপরওয়ালাই জানে। এখানে যদি একটা ব্রিজ হয় তাহলে আমাদের পক্ষে অনেক ভালো হয়। প্রতিদিন যাওয়া আসা, অনেক দুর্ঘটনাও হয়। উপজেলা প্রকৌশলী বলছেন, পরমেশপুর এলাকায় ঢেপা নদীর ওপর সেতু নির্মাণের জন্য এরই মধ্যে মাটি পরীক্ষা ও ডিজাইন তৈরির কাজ শেষ হয়েছে। আশা করতেছি যে আমরা ডিসেম্বরের মধ্যেই এটার অনুমোদন পাব। যখন ব্রিজটা হয়ে যাবে আমরা আশা করতেছি যে এটার উপর দিয়ে ভারী যানবাহন এটার উপর দিয়ে পারাপার হবে এবং জনগণের অনেক উপকার হবে। 280 মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 33 কোটি টাকা। জাহিদ হাসান, যমুনা নিউজ। বড়দিনের ছুটি শেষে মাঠে গড়াচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা। বৃহস্পতিবার মাঠে নামবে ম্যান ইউনাইটেড, ম্যান সিটি, চেলসি, লিভারপুলের মতো ক্লাবগুলো। বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায় এভারটনের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। সিটির নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে উলভসের বিপক্ষে। তাদের ম্যাচ রাত 11:30টায়। 9টায় চেলসি খেলবে ফুলহ্যামের বিরুদ্ধে। একই সময় নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে মাঠে নামবে টটেনহ্যাম। একই দিনে মাঠে নামছেন বাংলাদেশের হামজা চৌধুরীও। বাংলাদেশ সময় রাত 2টায় হামজা লেস্টার সিটির প্রতিপক্ষ লিভারপুল। 16 ম্যাচে 39 পয়েন্ট নিয়ে পিএল এর পয়েন্ট টেবিলের শীর্ষে লিভারপুল। এক ম্যাচ বেশি খেলে 35 পয়েন্ট নিয়ে 2-এ চেলসি, 27 পয়েন্ট নিয়ে 7-এ সিটি, 22 পয়েন্ট নিয়ে 13 নম্বরে ইউনাইটেড।
দর্শক, আমরা সংবাদের শুরু থেকেই সচিবালয় অগ্নিকাণ্ডের খবরাখবর আপনাদেরকে জানাচ্ছিলাম। এখন সবশেষ কি পরিস্থিতি সেটা জানতে আবারও সহকর্মী রাব্বির কাছে যেতে চাই। রাব্বি, আপনি শুনতে পাচ্ছেন, আপনার কাছে জানতে চাই যে এখন আগুন নির্বাপনের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? সোহার, স্বস্তির যে কথা সেটি তো সকালে আমরা বলেছি 8টার বুলেটিনেই, আপনিও শুনেছেন যে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে এবং নির্বাপনের যে কাজটি সেটি কিন্তু এখন চলছে। নির্বাপনের কাজটি অনেক দীর্ঘ সময়ের কাজ এবং সেটি 1 ঘন্টা বা 2 ঘন্টায় হয় না, অনেক সময়ের প্রয়োজন এবং নিশ্চয়ই ফায়ার সার্ভিসের যে মিডিয়া সেল, সেই সেলের মাধ্যমে আমরা নির্বাপনের যে সঠিক সময়টি সেটি আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। এখন যেহেতু 9টা বাজে সচিবালয়ের প্রত্যেকটি দপ্তরের কার্যক্রম শুরু হয়ে যায়, আমরা এখন দেখছি যে সচিবালয়কে ঘিরে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা তারা কিন্তু এই আগুনের খবরে ছুটে এসেছেন এবং বেলা যত বাড়ছে 9টার কাছাকাছি এখন কিন্তু দেখতেই পাচ্ছেন যে আসলে ভেতরে প্রবেশ করার জন্য সচিবালয়ে যারা কাজ করেন তারা কিন্তু ছুটে এসেছেন, অপেক্ষায় আছেন, কিন্তু কাউকেই তো ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। আগুন পুরোপুরি নির্বাপন না হওয়া পর্যন্ত কাউকেই ভেতরে ঢুকতে দেওয়া হবে না, সেই তথ্যটি কিন্তু আমরা জানি। এবং সেনাবাহিনীর একটি টিম সচিবালয়ের প্রত্যেকটি গেটে অবস্থান নিয়েছে, সেখানে পুলিশ সদস্যরাও আছে এবং আগুন নির্বাপনের যে কাজটি সেটি কিন্তু আমরা বাইরে থেকেও যেটি দেখছি যে এখনও ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার যারা আছেন 200-রও বেশি ফায়ার ফাইটার এই আগুন নিয়ন্ত্রণে রাত থেকেই কাজ করছেন। তারা সেই কাজটি এখন প্রত্যেকটি রুমে রুমে ঢুকে সে আগুন নির্বাপনের কাজটি করছেন। আর সোহার, আমরা সবশেষ যে তথ্যটি ফায়ার সার্ভিস থেকে বলা হয়েছে যে তাদেরই 2 জন কর্মী, একজন অনস্পট মারা গেছেন সড়ক দুর্ঘটনায় এই আগুন নেভাতে গিয়ে, আগুন নেভানোর কাজটি করতে গিয়ে, এবং এছাড়া আরও একজন ফায়ার ফাইটার কর্মী আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন, যদিও তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে কিন্তু ফিরে গেছেন। 2 জন, একজন নিহত, একজন আহত এবং সেই সাথে 200-রও বেশি ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার তারা 6 ঘন্টারও বেশি সময় কাজ করার পর এই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এখানে অসংখ্য সচিবালয়ে কাজ করেন, বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করেন, তারা অপেক্ষায় আছেন ভেতরে ঢোকার জন্য এবং উদ্বেগ উৎকণ্ঠা তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। একটু জানতে চাইবো তাদের কাছ থেকে, আপনারা কখন জেনেছেন যে সচিবালয়ে আগুন লেগেছে? আমরা জেনেছি রাত 1টার দিকে, 1টায়। আমরা আসার পরে তো আমাদের ঢুকতে দেয়নি, আমরা ঢুকতে পারিনি, বাইরে থেকে যেটা দেখা যাচ্ছে শুধু সেটাই দেখছি। না না, আমি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, আমার 6 নম্বর ভবন। জি জি। আগুন তো শুধু ছাতের আগুনই তো বিভিন্ন ফ্লোরে ছড়িয়েছে যা দেখা যাচ্ছে আর কি, যা ফায়ার সার্ভিস থেকে বলা হয়েছে। অন্যান্য ভবন তো অক্ষত আছে, কি শুনেছেন আপনারা? আমরা আসলে দেখছি আর শুনছি, কিন্তু এর বাইরে সঠিকটা কিছু বলতে পারি না, জানিও না সঠিকটা। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, আজকে তো অফিস কালকে বন্ধ ছিল, বন্ধের দিনে এরকম সচিবালয়ে আগুন এবং সে আগুনে পুড়ে গেছে বহু বেশ কয়েকটি কক্ষ, কি মনে হয় আপনার? এটা এখন আসলে আমি সকালবেলা যখন উঠছি আমাকে বাড়ি থেকে ফোন দিচ্ছে যে টিভিতে খবর দেখতেছে যে সচিবালয়ে আগুন লাগছে। তো এটা আসলে এখন সঠিকভাবে তদন্ত করা ছাড়া কিছু বলা যাচ্ছে না, যেহেতু এখানে বিভিন্ন ধরনের ফায়ার সার্ভিসের কর্মীরা আছে, তারা আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসছে প্রায়। তো আমরাও কিছুক্ষণ আগে স্টাফ গাড়িতে করে আমরা সবাই আসছি, এখন কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। তো এটা আসলে রাষ্ট্রীয় ব্যাপার, সঠিকভাবে তদন্ত করবে রাষ্ট্র, তখন বোঝা যাবে যে আসলে এটা যদি কেউ ষড়যন্ত্র করে থাকে তাও সেটাও আসবে, আর যদি কোনো শর্ট সার্কিট বাইরে থাকে সেটাও আসবে, সেটা সঠিক তদন্তের মাধ্যমে সেটা তদন্ত হলেই পরিষ্কার জানা যাবে। ধন্যবাদ। সোহা, শুনছিলেন যে যারা সচিবালয়ে কাজ করেন তারা কিন্তু বলেছেন যে তদন্ত চাচ্ছেন, নিরপেক্ষ তদন্ত, এবং সেই তদন্তই কিন্তু কারা দোষী বা সেটি বৈদ্যুতিক শর্ট সার্কিট কিনা সেটি স্পষ্টভাবে জানা যাবে। দেখতেই পাচ্ছেন যে আমার ভিজুয়ালি বলে দিচ্ছে যে শত শত সচিবালয়ে যারা কাজ করেন, যারা এখানে কাজ করেন, তারা এসে অপেক্ষায় আছেন কখন ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে, সে অপেক্ষায় আছেন। এছাড়া
আমরা দেখেছি যে এই দুর্ঘটনাস্থল সচিবালয়ে মুখী হয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। স্বরাষ্ট্র উপদেষ্টার যে মিডিয়া উইং, সেই উইং থেকে কিন্তু সেই তথ্যটি দেওয়া হয়েছে। আর ফায়ার সার্ভিসের সবশেষ যে বুলেটিন, সেটি 8:05 আগুন নিয়ন্ত্রণের খবরটি তারা দিয়েছেন এবং এখন যে তথ্যটি আমরা পাবো সেটি হচ্ছে আগুন পুরোপুরি নির্বাপনের যে তথ্যটি সেটি আমরা পাবো, এবং সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে। ভিতরে বেশ কয়েকটি রুম পুড়ে গেছে এবং এই আগুন কিন্তু আমরা দেখেছি থেমে থেমে জ্বলতে দেখেছি। প্রায় 6 ঘন্টা ধরে আগুন জ্বলেছে এবং 200-রও বেশি ফায়ার সার্ভিসের কর্মী এই আগুন নিয়ন্ত্রণে কাজ করতে দেখেছি। এখন অনেকটাই পরিস্থিতি নিয়ন্ত্রণে। এখন এখানে আসলে এই ঘটনাস্থলে আসবেন যারা সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, তারা সচিবালয় মুখী হবেন এবং সেজন্য এখানে বাড়তি সতর্কতা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া এই আগুনের ঘটনায় তদন্ত কমিটির কথাও কিন্তু আমরা জেনেছি, সেটি আরও আনুষ্ঠানিকভাবে আমরা জানতে পারবো কিছুক্ষণ হয়তো পরেই। সোহার, রাব্বি জানাচ্ছিলেন যে আগুন নিয়ন্ত্রণে আসলেও নির্বাপনের কাজ চলছে। সবশেষ তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। জানাবো বিদেশের খবর। অস্ত্র না ছাড়লে কবরে যেতে হবে সিরিয়ার কুর্দি যোদ্ধাদের, এই হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। বুধবার পার্লামেন্টে দেয়া ভাষণে অঞ্চলটির কুর্দি সংগঠনকে বিচ্ছিন্নতাবাদী হত্যাকারী বলে আখ্যা দেন তিনি। সিরিয়ার বিদ্রোহী HTS গোষ্ঠীর নেতা আহমেদ আল শারার নেতৃত্বের প্রশংসা করেন তিনি। জানান, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, বাণিজ্য সহ সব খাতে দেশটিকে সহায়তা করবে তুরস্ক। শিগগিরই আলেপ্পোয় কনসুলেট চালুর কথাও বলেন তিনি। জানান, দেশটিতে স্থিতিশীলতা ফিরলে তুরস্কে আশ্রিত সিরীয় শরণার্থীদের দেশে ফিরতে সহায়তা করবে আঙ্কারা। বাশার আল আসাদ সরকারের পতনের পর থেকেই কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে বারবার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এরদোগান। তুরস্ক সিরিয়ার জন্য হুমকি এমন সন্ত্রাসী সংগঠনগুলোর মাথা গুঁড়িয়ে দিতে অঙ্গীকারবদ্ধ আমরা। শুরু হবে ISO PKK দিয়ে। বিচ্ছিন্নতাবাদী খুনিদের হয় অস্ত্র ছাড়তে হবে, নয়তো সিরিয়ার ভূমিতে অস্ত্রসহ কবর দেয়া হবে তাদের। অনেকের জন্য হয়তো সিরিয়ার নিরাপত্তা ইস্যু গৌণ, আমাদের জন্য তা নয়, কারণ 910 কিলোমিটার সীমান্ত এলাকা আমাদের। যত দ্রুত সিরিয়া নিজের পায়ে দাঁড়াবে, তত দ্রুত তুরস্কে আশ্রয় নেয়া শরণার্থী ভাইয়েরা দেশে ফিরতে পারবে। দর্শক, এই ঘন্টার যমুনা নিউজ শেষ করছি। পরের ঘন্টা আবারও ফিরছি, সঙ্গে থাকবেন।